এবার আমরা কি করলাম, কন্টিনিউ শুধুমাত্র এক গাদা লাইন টেনে দিলাম, আর ওটাকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বলে না, ওটা এক কথায় সেই টুক্কা লাগানো যে জিনিসটা হয় সেটা বলে। ওই ভিডিওটা দেখুন, সেখানে বোস আর চোচ এই কনসেপ্টটা বলা আছে। বোস কি ব্রেক অফ স্ট্রাকচার, চোচ কি চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট স্পাইক মারছে এরকম বড় বড়, ধরে নিন দুদিকেই স্পাইক মারছে, সেইখানে আপনি ট্রেডটা করবেন কোথায়? কারণ অপশন সেলাররা তো এই দুটো জায়গায় সেল করতে আরম্ভ করবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। ট্রেড এক্সপার্টস বাংলা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে। দেখুন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যতটা না কমপ্লেক্স ততটাই সিম্পল। কেন আমি কমপ্লেক্স কথাটা বললাম এটা জানতে হবে, কারণ আমি দেখি আমার ফ্রেন্ড সার্কেলে বা আমি ইউটিউবে অনেক ভিডিও আসে, দেখবেন সাপোজ ধরে নিন নিফটি 20,500-তে আছে, তারা 20,520, 20,522, 20,528, 20,555 কন্টিনিউ লেভেল টেনে রেখেছে। অ্যাকচুয়ালি কোন লেভেলটা আমাদের কাজে লাগবে সেটা তো আমাদেরকে বুঝতে হবে, যে অ্যাকচুয়ালি কোন লেভেলটা আমাদের কাজে লাগবে, সেই অনুযায়ী আমাদেরকে ট্রেড করতে হবে। এবার আমরা কি করলাম, কন্টিনিউ শুধুমাত্র এক গাদা লাইন টেনে দিলাম, আর ওটাকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বলে না, ওটা এক কথায় সেই টুক্কা লাগানো যে জিনিসটা হয় সেটা বলে। আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব যে আপনি কি করে একটা পারফেক্টলি একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করতে পারেন, এবং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স কিছু পয়েন্টস আমরা সবকিছুই আলোচনা করব। তো চলুন, আপনারা দেখছেন ট্রেড এক্সপার্টস বাংলা ইউটিউব চ্যানেল এবং আমি সৌম্যদীপ। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখুন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, আগে আমাদেরকে এটা জানতে হবে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জিনিসটা কি। আমি একদম বেসিক থেকে ক্লিয়ার করছি, আস্তে আস্তে আমরা অ্যাডভান্সের দিকে ঢুকবো। এই অ্যাডভান্সটা তাদের জন্যই বেশি প্রযোজ্য হবে যারা নতুন শুরু করেছেন বা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে তারা ঠিক ফল পাচ্ছেন না, যে না এটা অনেকে ইউজ করছে কিন্তু তারা পাচ্ছে কিন্তু আপনারা পাচ্ছেন না, সেই পারপাস এই ভিডিওটা। তো একদম কোনো রকম স্কিপ না করে দেখতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেল একটা লাইক করবেন, মানে ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে একটু মোটিভেশনটা বাড়ে। এছাড়া আর কিছু না, তাহলে এরকম ভিডিও আরো আসবে ভবিষ্যতে। ঠিক আছে, তো চলুন হোয়াইট বোর্ডে যাওয়া যাক। দেখুন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে, সাপোর্ট কি আর রেজিস্ট্যান্স কি আমরা যখন ফার্স্টে বুঝতে হবে যে আমরা যখন এই একটা জোন, মানে যেটা নিচের দিকে যে জোনটা থাকবে সেটা হচ্ছে সাপোর্ট, যেখান থেকে মার্কেট ঘুরবে এক কথায় সেটাকে বলা হবে হচ্ছে সাপোর্ট। মানে মার্কেট এখানে সাপোর্ট ফেস করলো, ফেস করে ধরুন ওপরে যেতে আরম্ভ করলো, ওপরে যেতে যেতে যেখান থেকে যে পয়েন্ট থেকে ধরে নিন মার্কেট আবার ঘুরতে আরম্ভ করবে নিচের দিকে, সেটাকে আমরা বলবো হচ্ছে রেজিস্ট্যান্স। আচ্ছা, এখানে কেন মার্কেট ঘোরে, এই পয়েন্টগুলো থেকে কেন মার্কেট ঘোরে সেটা আমাদেরকে জানতে হবে। এই সাপোর্টে বসে থাকে হচ্ছে বায়ার্স বসে থাকে, আর এখানে বসে থাকে সেলার্স। বায়ার্সরা কি করে, একটা শেয়ারকে যখন দেখে, মোটামুটি ধরে নিন এই প্রাইসটা 110-এ আছে, ঠিক আছে, 110 থেকে আর এইখানে ধরুন প্রাইসটা 100, আপনি ধরুন বাই করছেন, আপনি কি করবেন, বাই কম দামে করে বেশি দামে বেচতে চাইবেন, তাহলে আপনি 100 টাকায় আপনি কিনবেন আর আপনি ধরে নিন 120 টাকায় বেচবেন, আমি এটা ধরে নিচ্ছি। তো আপনি 110-এ দেখছেন একটা কোনোদিন একটা প্রাইস চলছে, একটা কোনো স্টকের প্রাইস চলছে 110-এ, সেটা কমতে কমতে কি হলো 100 টাকায় আসলো। এবার আপনি কিনবেন কি কিনবেন না? অবভিয়াসলি কিনবেন, কারণ আপনি কি করছেন, আপনি ট্রেড করছেন যে আপনি একটা কম দামে কিনে আপনি বেশি দামে 120 টাকায় বেচবেন। এবার দেখা গেল মার্কেট কোনো না কোনো সময় এরকম করে এইখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে এসেছিল, ঠিক আছে, এই জায়গাটা থেকে দেখা গেল রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট এসেছিল, 100 টাকায় ধরুন আপনি কিনে নিলেন। এইবার ওটা গেল হচ্ছে ধরে নিন আস্তে আস্তে 120 গেল, আপনার টার্গেট 120 টাকা ছিল, আপনি প্রফিট বুক করে বেরিয়ে গেলেন। আচ্ছা, কেন এইখান থেকে আবার মার্কেট নিচে চলে এলো? দেখুন, এইখানে হচ্ছে কাজ করে হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। উদাহরণ একটা ভালো দিই, একদম পারফেক্ট এক্সাম্পল। দুদিন আগে জামাই ষষ্ঠী গেল, জামাই ষষ্ঠীর সময় ধরুন বাজারে যা দাম সেই অনুযায়ী কি হচ্ছিল, ডিমান্ড বেশি, সবাই জামাই ষষ্ঠীতে জামাইরা তাদের শ্বশুর বাড়িতে যাবে, ডিমান্ড বেশি, যে মাছ লাগবে, মাংস লাগবে, ফল লাগবে, বিভিন্ন রকমের জিনিসপত্র যা যা বাজারে দরকার সেগুলোর দাম আস্তে আস্তে আকাশ ছোঁয়া হতে আরম্ভ করলো। মানে মধ্যবিত্ত যারা এক কথায় বাজার করে আসে তাদের দামের আস্তে আস্তে বাইরে। কেন? কারণ ডিমান্ড বেড়ে গেছে। তার মানে কি, এইখানে বায়াররা তাদের ডিমান্ড শো করছে, এখান থেকে বায়াররা কিনতে চাইছে, যত বেশি কিনবে। শেয়ারস তো আনলিমিটেড না, একটা লিমিটেড শেয়ার আছে, যে একটা কোম্পানির 10 লক্ষ কোটি শেয়ার আছে, আমি মেনে নিচ্ছি যে 10 লাখ কোটি শেয়ার আছে, তো 10 লাখ কোটি শেয়ারের তো বেশি আমি কিনতে পারবো না, কমও কিনতে পারবো না, আমার অ্যাভেলেবেল আছে 10 লাখ কোটি শেয়ার। এবার 10 লাখ কোটি শেয়ারের মধ্যে ট্রেডিং হবে, ঠিক আছে। এবার দেখা গেল যে এই যেই 100 প্রাইসে আসলো, বায়াররা তাদের ইন্টারেস্ট শো করলো, যেই শো করলো দেখুন জামাই ষষ্ঠীতে যেই সবাই কিনতে আরম্ভ করলো, ডিমান্ড বাড়লো, সাপ্লাই তো লিমিটেড, শেয়ার তো লিমিটেড এক কথায়, তখন কি করলো, প্রাইসটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। এইবার দেখা গেল যে 120 হচ্ছে, বায়ার্সরা আর ইন্টারেস্টেড এখান থেকে হচ্ছে না, তারা বলছে যে না, এবার আমাদের অনেকটা এইখান থেকে আসতে এত দূর প্রফিট করছি, আমরা 120 টাকায় আমরা প্রফিট বুক করে বেরিয়ে যাবো। আর এখানে বসে আছে কারা, সেলার্স। তারা কি করছে, যে এইখানে ধরুন 120 টাকায় সেল করে রেখেছে। মার্কেটে কিন্তু দুটোই কাজ করে, বাই সেল আপনি দুটোই করতে পারেন, সেটা সেই সম্বন্ধে ভিডিও আমার আগে আছে, অবশ্যই
যদি নাও আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সেই বিষয়ে ভিডিও বানানো যাবে। এখানে থাকে হচ্ছে সেলার্স। এই সেলাররা কি করে যে এইখানে তারা বেচে রেখেছে কোনো না কোনো সময় 120 টাকাতে তারা বেচে রেখেছে, আবার এখানে এসছে মার্কেট, তারা কি করছে, তারা দেখছে যে আমি আরো বেশি দামে পাচ্ছি বেচার জন্য, ঠিক উল্টো কনসেপ্টটা কাজ করে যে 120 টাকায় বেচে তারা কি করবে 100 টাকায় প্রফিট বুক করবে। কেন? তারা অ্যাকচুয়ালি বেচলো 120 টাকায় কিন্তু লাস্টে গিয়ে কিনে নিল। এই কনসেপ্টটা আছে যেটাকে শর্ট সেলিং বলে। যাই হোক, আমি এখানে শর্ট সেলিং এর জন্য আসিনি, কিন্তু যেটা কনসেপ্ট যে এইখানে কি হলো, এখানে গিয়ে সাপ্লাই বেড়ে গেল, মানে কি প্রাইস প্রচুর পরিমাণে বেড়ে গেল। এখানে বায়াররা তাদের যা শেয়ার ছিল তারা সব সেল করতে আরম্ভ করলো। সেল যেই করতে আরম্ভ করলো তার মানে কি এখানে সাপ্লাই বেড়ে গেল, মানে মার্কেটে কন্টিনিউ শেয়ার আসতে আরম্ভ করলো। এবার মার্কেটে যেই শেয়ার আসতে আরম্ভ করলো তখন কি হলো, প্রাইসটা আস্তে আস্তে নিচের দিকে চলে এলো। এবার নিচের দিকে কত দূর আসবে, যে নেক্সট সাপোর্ট পর্যন্ত আছে, যে ধরে নিন এই সাপোর্ট পর্যন্ত, তাহলে এই পর্যন্ত আসবে। তারপরে যদি সাপোর্ট এটা হয় তাহলে এই সাপোর্ট পর্যন্ত আসবে। আস্তে আস্তে যদি এই 100তে সাপোর্ট হয় সেই সাপোর্ট পর্যন্ত আসবে। তো এই ডিমান্ড এন্ড সাপ্লাই, আচ্ছা সাপ্লাই জিনিসটাকেও আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। বার্ড ফ্লুর যে সিচুয়েশনটা হয়েছিল তখন কি হচ্ছিল, মার্কেটে কেউ কিনতেই চাইছিল না। তাই চিকেন বেচার জন্য কিন্তু লোক বসে আছে, কিন্তু জাস্ট ওই একটা আতঙ্কর পজিশন একটা সৃষ্টি হয়ে গেছিল বলে তারা আর জিনিসটাকে সেল করতে পারছে না। কারণ বায়ার নেই, তো বায়াররা তো ভয় পেয়ে বসে আছে, তারা ইন্টারেস্টেড না, আমি কিনবো না, আমাদের যদি কোনো রকম ক্ষতি হয়ে যায়। ঠিক সেম কনসেপ্ট যে ডিমান্ড এন্ড সাপ্লাই, সাপ্লাই বেড়ে যাচ্ছে, কন্টিনিউ চিকেন আসছে কিন্তু কোনো রকম ভাবে বাই হচ্ছে না, আর সেলাররা সেলও করতে পারছে না। এখানেও সেম কনসেপ্ট, ডিমান্ড এন্ড সাপ্লাই। ডিমান্ড যত বাড়বে প্রাইস তত হাই হবে, সাপ্লাই যত বাড়বে প্রাইস তত কমবে। ডিমান্ড যত বাড়বে সাপ্লাই তত কমবে, পরিষ্কার কথা, কারণ লিমিটেড শেয়ার আছে, এটুকুনি বুঝতে হবে। তো আশা করি যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কনসেপ্টটা পুরোটাই ক্লিয়ার হওয়া উচিত বলতে গেলে। নেক্সট কনসেপ্টে আসি, সেটা হচ্ছে একটা জোন ধরুন এরকম আছে, একটা জোন ধরুন এরকম আছে, ঠিক আছে। মার্কেট কি করলো, এখান থেকে আস্তে আস্তে গেল এখানে। এবার এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স, যে এটা তো রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট নিচে এলো, মার্কেট নিচে এসে আবার দেখা গেল এই রেজিস্ট্যান্সে যাচ্ছে। তাহলে এবার যদি এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে, আর কোনোদিন যদি মার্কেট যদি ধরুন এইখান থেকে এরকম রেজিস্ট্যান্স ফেস করে এসছে, তাহলে এইটা হচ্ছে তার নেক্সট রেজিস্ট্যান্স পয়েন্ট হবে, মানে মার্কেট আবার গিয়ে এখানে রেজিস্ট্যান্স নিতে পারে, ঠিক আছে। এবার এখান থেকে মার্কেট নিচেও আসতে পারে, অথবা এটাকে ব্রেক করে গেলে উপরেও যেতে পারে। মার্কেট যদি একটা রেজিস্ট্যান্স এরকম করে ব্রেক করে তাহলে সে তার নেক্সট রেজিস্ট্যান্স যাবে। একটা সাপোর্ট যদি এক মার্কেট ব্রেক করে, সে কি করবে, তার নেক্সট সাপোর্ট পর্যন্ত যাবে এবং তারপরে সে তার নেক্সট সাপোর্ট পর্যন্ত যাবে। এই নেক্সট সাপোর্ট বলতে আমি কি বোঝাচ্ছি, মার্কেট এরকম গেছে, এরকম এসছে, এরকম গেছে, এরকম এসছে, এরকম গেছে, এরকম এসছে। এইটা ধরে নিন এইখান থেকে মার্কেট সাপোর্ট নিয়েছে, এই পর্যন্ত গেছে, একটুখানি উঠে আবার সে কি করেছে, এটাকে ব্রেক করেছে, এটাকে ব্রেক করে আবার এখানে একটা সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করেছে, পারেনি, আবার সে নিচে চলে এসছে। তার মানে কি, মার্কেট প্রতিটা সাপোর্ট ব্রেক করতে করতে নিচে নামে, এটাকে আমরা কি বলি, ডাউন ট্রেন্ড বলি। যদি মার্কেট কন্টিনিউ নিজের সাপোর্ট ব্রেক করতে করতে নিচে নামে তাহলে সেটাকে আমরা ডাউন ট্রেন্ড বলি। যাই হোক, এগুলো আমি ট্রেন্ডের কথা বলছি না, আমি এখানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটাকে ক্লিয়ার করলাম যে একটা রেজিস্ট্যান্স যখন ব্রেক করবে সে তার নেক্সট রেজিস্ট্যান্সে যাবে, আর যখন সাপোর্ট ব্রেক করবে সে তার নেক্সট সাপোর্টে আসবে। একটা পারফেক্ট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করতে গেলে আমাদের 4টে পয়েন্টের কথা খুব মাথায় রাখতে হবে। নর্মালি আমাদের 4টে পয়েন্ট মাথায় রাখলেই যথেষ্ট, আর না হলে আরো তো অ্যাডভান্স পয়েন্ট অনেকই থাকে। এখন যারা বিগিনার বা যারা কিছু সময় এখনো ফল পাচ্ছেন না, যারা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে ট্রেড করছেন কিন্তু কোনো রকম ফল নেই, তাদের জন্য বলছি যে এই কটা জিনিসকে ফলো করুন। প্রথমে হচ্ছে একটা জোন ড্র করুন। আপনার একটা লাইন ড্র করতে হবে না, মানে অনেকে আছেন দেখবেন শুধু লাইন ড্র করছেন এরকম করে। দেখুন কোন লাইন থেকে রেজিস্ট্যান্স নেবে আপনি যদি প্রথমেই জেনে যান তাহলে মার্কেট এত বছর ধরে কি করলো, মার্কেট তার নিজস্ব রূপ দেখাবে না, তো এটা তো হতে পারে না। হয়তো আপনি দেখছেন যে আপনার এটা থেকে ভাবছিলেন যে না 23,555 লেভেলটা থেকে রেজিস্ট্যান্সটা নেবে, দেখা গেল নিল না, আপনি ধরুন এরকম গিয়ে ব্রেক করে বেরিয়ে চলে যাচ্ছে। এবার আপনি যখন ভাবলেন যে তাহলে হয়তো ব্রেক করে বেরিয়েছে, যেই এখান থেকে নিলেন পরের এই রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে ঘুরে চলে এলো। তো আপনি কি করুন, এই একটা জোন দিয়ে 555 থেকে 565 পর্যন্ত, 23,565 পর্যন্ত আমি কোনো ট্রেড নেব না, যতক্ষণ এই লেভেলগুলো ব্রেক করবে আমি ট্রেড নেব না। আপনি এই মাইন্ডসেটটা তৈরি করুন, তাতে কি হবে যে একটা অ্যাকুরেসি বলে তো একটা জিনিস থাকে, সেই জিনিসটা একটু হলেও বাড়বে। আপনি লাইনের উপর ডিপেন্ড কেন করে থাকছেন যে একটা লাইনই আমার কাছে ইম্পর্টেন্ট? আপনি একটা জোন ড্র করুন, একটা জোন টাইপের ড্র করুন, এরকম একটা জোন ড্র করুন, সেই জোনকে ইম্পর্টেন্স বেশি দিন। তাহলে কি হবে, ধরুন এই জোনের মধ্যে অনেক লাইন পড়ে যাবে, ঠিক আছে। এইখান থেকে যদি কোনো একটা লাইন থেকে আপনার রেজিস্ট্যান্স ফেস করে, বা এই জোন থেকে যদি কোনো রকম নেগেটিভ ক্যান্ডেল বা নেগেটিভ কোনো সিনারিও ও সৃষ্টি করে, মানে প্রাইস এক কথায় সৃষ্টি করে, তখন আপনি সেই বেসিসে ট্রেড নিন। তাহলে কি হবে যে আপনার অ্যাকুরেসিটা জোনের উপর ডিপেন্ড করলো, লাইনের উপর না। এই কথাটা মাথায় রাখুন, কারণ ট্রেডিং করতে গেলে যারা একদম নতুন ট্রেডার বা কিছুদিন হলেও ট্রেডের সফলতা পাচ্ছেন না বা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে ঠিকঠাক কাজ করছে না, তারা আগে জোন ড্র করুন। তারপরে দেখবেন কোনো স্টক অথবা কোনো অপশন যখন বা নিফটিতে আপনি যখন ট্রেড করবেন তখন অটোমেটিক্যালি জেনে যাবেন আপনি যে আদৌ এই জোনটা কাজ করবে বা আদৌ এই লাইনটা কাজ করবে না। কিছুই না, জাস্ট প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। যদি আপনি প্র্যাকটিস ঠিকঠাক করেন তাহলে অবশ্যই আপনি ফল পাবেন। সেকেন্ড হচ্ছে
টাইম ফ্রেমের ব্যাপারটা আছে। টাইম ফ্রেম আপনি কি সিলেক্ট করবেন? ধরে নিন আপনি ইন্ট্রাডে করছেন, ইন্ট্রাডেতে আপনি ট্রেড কিন্তু নেবেন 5 মিনিটে, 5 মিনিট টাইম ফ্রেমে অথবা 15 মিনিট টাইম ফ্রেমে আপনি ট্রেড নিন, কোনো অসুবিধা নেই। কিন্তু যে আপনার অ্যানালাইসিসটা আছে বা যে আপনি জোনগুলো ড্র করছেন, সেই জোনগুলোকে 15 মিনিট, 30 মিনিট, 1 আওয়ার, এই তিনটে ফলো করুন। 1 ঘন্টা ধরে মার্কেটকে নিচে নামিয়ে রাখলো, তো সে কি চাইবে যে তার লস হোক? সে একটা বড় মানি বলেই তো সে কাজ করছে 1 ঘন্টা ধরে। তো এইটার কথা ভাবুন যে একটা বড় যার কাছে ক্যাপিটাল আছে সে কি করছে, ঠিক আছে? আপনি 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি কোনো নেগেটিভ ক্যান্ডেল দেখেন, সেই জোনটাকে মার্ক করুন, ঠিক আছে? সেই জোনটাকে মার্ক করলে কি হবে, ধীরে 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 আপনি যে অ্যাকুরেসিটা আপনি পাচ্ছেন না, সেই অ্যাকুরেসিটা পাবেন, ঠিক আছে? আপনি 30 মিনিটে গিয়ে ড্র করুন, আপনি 1 আওয়ারে গিয়ে ড্র করুন, আপনি 15 মিনিটে গিয়ে ড্র করুন। যদি আপনি 5 মিনিটে নেবেন না, কারণ কি 5 মিনিটে প্রচণ্ড পরিমাণে নয়েজ থাকে। নয়েজ বলতে এই মার্কেট যাবে, এই আসবে, আবার এরকম যাবে, আবার এরকম আসবে, আবার এরকম যাবে, এটা আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন, আদৌ এখান থেকে নেবে না এখান থেকে নেবে, না আদৌ এখান থেকে নেবে। আপনি জোন তৈরি করুন। একটা বড় টাইম ফ্রেমে গেলে আপনি একটা অ্যাকুরেসি পাবেন, যে বড় টাইম ফ্রেমে এমনিই দেখবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে অ্যাকুরেসিটা একটু ভালো থাকে। আমি ভালো ভালো স্টকের কথা বলছি, আমি কিন্তু কোনো যে স্টকগুলো অপারেট করা যায় সেই সমস্ত স্টকের কথা বলছি না। তো আমি ওই জন্যই বলছি যে আপনারা একটু বড় টাইম ফ্রেমে 15 মিনিট, 30 মিনিট, 1 আওয়ারে যান। এবং যদি আপনারা সুইং ট্রেড করে থাকেন তাহলে 1 ডে, আপনারা 1 উইক, এমনকি আমি 4 ঘন্টার যে টাইম ফ্রেম আমি তাতেও অ্যানালাইসিস করি। যদি আমি সুইং ট্রেডে ঢুকি আমি 4 ঘন্টা অ্যানালাইসিস করেও বেরোই। এখন তো ধান বা অন্যান্য ট্রেডিং প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল হয়ে গেছে যে আপনি নিজের মতো কাস্টম টাইম ফ্রেম ইউজ করতে পারবে। তো ইউজ করুন না, কোনো সমস্যা নেই, অ্যানালাইসিস করুন, শুধুমাত্র অ্যানালাইসিস করে যান, দেখুন পরের দিন ওটা কাজ করছে কিনা। আপনি নিজেই বুঝতে পারবেন যে জোন অ্যাকুরেসি বেশি দিচ্ছে, টাইম ফ্রেম যত আপনি হাই রাখবেন তত দেখবেন আপনার লেভেলগুলো বেশি কাজ করছে। থার্ড যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে কনফিউশন অফ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। দেখুন অনেকের হয়তো কনফিউশন সৃষ্টি হয় যে আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে, ধরে নিন সাপোজ মার্কেট এরকম গেছে, এইখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, আবার কিছুটা গেছে এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে এসছে, আবার কিছুটা গেছে এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে এসছে, আবার কিছুটা গেছে এখান থেকে। এবার আপনারা অনেকে কনফিউশন হয়ে যান যে আদৌ এখানে গেলে কোথা থেকে, এখান থেকে নেবে, এখান থেকে নেবে, এটা থেকে নেবে, না এখান থেকে নেবে, কোনটা থেকে নেবে? আপনাকে তো প্রিভিয়াস ডে ডেটা দেখেই করতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস। তো কোনখান থেকে নেবে? হয় আপনি এইটা নিয়ে একটা জোন ক্রিয়েট করে ফেলুন, অথবা যদি আপনি খুব কনফিউশন পান, দেখেন যে না বড় বড় স্পাইক মেরেছে, এরকম ক্যান্ডেল এরকম বড় বড় স্পাইক মেরেছে, তাহলে অবশ্যই চেষ্টা করুন সেই সমস্ত ট্রেড না করার। আপনি সেই স্টক ছেড়ে দিন বা সেই দিনকে ট্রেডিং অ্যাভয়েড করুন, কারণ কি ওই দিনকে আপনাকে ট্র্যাপ কিন্তু বেশি করতে পারে। অপশন সেলাররা বড় বড় স্পাইক দিচ্ছে কারণ আপনাকে ট্র্যাপ করার জন্য। তারা এই যেই স্পাইক পাবে এখানে এখানে বাই সেল করতে আরম্ভ করবে, মানে এখানে ধরুন কল শর্ট করতে আরম্ভ করলো, এখানে ধরুন পুট শর্ট করতে আরম্ভ করলো, তখন কি করবেন? আপনি মাঝখান থেকে ধরুন বাইং ট্রেড নিয়ে আপনি ফেসে গেলেন। এই সমস্ত যদি কিছু দেখেন সিচুয়েশন, আপনি হয় জোন তৈরি করে নিন, অথবা আমি বলবো, আমি যেটা করি অ্যাকচুয়ালি পার্সোনালি, আমি যেটা করি যদি দেখি বড় বড় স্পাইক মারছে আমি সেদিনকে ট্রেডিং অ্যাভয়েড করি। চেষ্টা করুন সেই সমস্ত দিনকে আপনি স্ক্যাল্প করার। স্ক্যাল্প বলতে যে একটা জাস্ট কিছু 1 মিনিট 2 মিনিটের মধ্যে কিছু সামান্য প্রফিট 10% 20% প্রফিট বের করে মার্কেট থেকে বেরিয়ে যাওয়া। এমনি মার্কেট স্পাইক মারছে, এরকম বড় বড় ধরে নিন দুদিকেই স্পাইক মারছে, তো সেইখানে আপনি ট্রেডটা করবেন কোথায়? কারণ অপশন সেলাররা তো এই দুটো জায়গায় সেল করতে আরম্ভ করবে, মার্কেট থেকে যাবে একই জায়গার মধ্যে, আপনারা যারা বড় বাইং ট্রেড নিয়ে বসে আছেন তারা থিটাডিকের জন্য লসটা খেয়ে যাবে। তো চেষ্টা করুন যে এই থিটাডিকের থেকে বাঁচতে গেলে আপনারা সেদিনকে স্ক্যাল্পিং করুন। আর এই যে যদি কোনো রকম কনফিউশন সৃষ্টি হয় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে, তাহলে জোন অথবা আপনারা চেষ্টা করুন যে জাস্ট স্ক্যাল্প করে বেরিয়ে আসার। ফোর্থ যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। স্মার্ট মানি কনসেপ্টটাকে আপনাকে জানতে হবে। স্মার্ট মানি নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়ে রেখেছি, আই বাটনের লিঙ্ক আছে, গিয়ে চেক আউট করতে পারেন, কোনো অসুবিধা নেই, একদম সিম্পল ভাবে বানিয়েছি ওই ভিডিওতে। হ্যাঁ, আমি একটা লাইক টার্গেট দিয়েছি, সেই লাইক টার্গেট পূরণ না হলে আমি পরের কন্টেন্টগুলো আমি আনবো না। কারণ কি, আমি যদি নিজেই মোটিভেশন না পাই আমি কোথা থেকে আনবো? কারণ এইগুলো আমাকে নিজেকে শিখতে হয়েছে, নিজেকে জানতে হয়েছে। খুবই সিম্পল ভাষায় বোঝার চেষ্টা করছি। যদি আবার বলছি, যদি ভিডিওটা ভালো লাগে বা আমার কথাগুলো একটু হলেও সিম্পল মনে হয় তাহলে অবশ্যই এটা ভিডিওটাকে লাইক করে দেবে। আর কোনো যদি সমস্যা হয় বোঝার জন্য অবশ্যই কমেন্টে বলো, আমি অবশ্যই নিচে রিপ্লাই করার চেষ্টা করবো। তো এই স্মার্ট মানি কনসেপ্টটাকে আপনাকে জানতে হবে। স্মার্ট মানি কনসেপ্ট অ্যাকচুয়ালি কি? স্মার্ট মানি কনসেপ্ট হচ্ছে যে স্মার্ট মানি কাদেরকে বলে? স্মার্ট মানি হচ্ছে যাদের কাছে ধরে নিন 1000 কোটি টাকা আছে, 5000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, তাদেরকে বলা হচ্ছে স্মার্ট মানি। মার্কেটে এটা প্রচলিত আছে, এরা হচ্ছে অপারেটর, এরা মার্কেটকে অপারেট করে। সুতরাং আপনি ধরুন এম প্যাটার্ন নিয়ে কাজ করেন, এরা জানে যে আপনার এখানে স্টপ লস আছে, মার্কেট কি করবে? এম প্যাটার্ন দিয়ে নিচে নিয়ে আসার ভান করে মার্কেট উপরে বেরিয়ে চলে যাবে। কারণ কি, এখানে স্টপ লস আর এখানে সব থেকে বেশি লিকুইডিটি আছে। তো যাই হোক, এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। লিকুইডিটি জোন কি অথবা স্টপ লস হান্টিং, এই সিরিজগুলো মানে এই জিনিসগুলোকে আপনাকে জানতে হবে। এই নিয়েও আমি ভিডিও বানাবো, কিন্তু যতক্ষণ না আমি ওই ভিডিওটাতে আমার একটা টার্গেট অ্যাচিভ করছি ততক্ষণ আমি বানাবো না। তো যান ওই ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই নিচে পরপর পার্টগুলো যেগুলো যায় সেগুলো একটা করে কমেন্ট করে দেবেন। তাহলে কি আমি দেখতে পারবো যে না, এখানে অনেকে ইন্টারেস্টেড আছে, এই ভিডিও বানানো যেতে পারে।
তো এই স্মার্ট মানি হচ্ছে যাদের কাছে ধরুন প্রচুর টাকা আছে, তাহলে এরা কি করবে, এরা আপনাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তৈরি করে দেবে, যে এরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স তৈরি করবে। তো এদের অনুযায়ী ফলো করতে হবে। তার জন্য আপনাকে কি করতে হবে, ওই ভিডিওটা দেখুন, সেখানে বোস আর চোচ এই কনসেপ্টটা বলা আছে। বোস কি, ব্রেক অফ স্ট্রাকচার, চোচ কি, চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে কখন মার্কেট তার স্ট্রাকচার ব্রেক করছে অথবা তার ক্যারেক্টারকে চেঞ্জ করে সে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। এটা পুরোপুরি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সেরই একটা একটুখানি বেসিক থেকে অ্যাডভান্সের দিকে ঢোকা। ঠিক আছে, স্মার্ট মানি কনসেপ্ট কিন্তু এমন কিছু আহামরি না যে মার্কেটে এখন সবাই বলছে স্মার্ট মানি কনসেপ্ট, এমন কিছু আহামরি জিনিস না, এগুলো জানতে হবে। আর দেখুন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এমনই একটা জিনিস না, যদি আপনি এটাকে বেশি কমপ্লেক্স করে ফেলেন তখন এটা হয়তো আপনাকে প্রবলেম দিতে পারে। আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটাকে আপনি নিজের ফেভারে কোনো রকম বেশি কিছু চিন্তা ভাবনা করে না, যেটুকুনি আমি বললাম এইটুকুনি ভেবেই যদি ট্রেড করেন না, তাহলে দেখবেন মানে দেখুন এ থেকে অ্যাডভান্স কিছু নেই। ঠিক আছে, আপনি স্মার্ট মানির সঙ্গে কাজ করতে চাইছেন, আপনি যে মার্কেট চালাচ্ছে তার সঙ্গে আপনি কাজ করতে চাইছেন, এখানে আবার এর থেকে বেশি কিছু আর কি আছে, এছাড়া তো আর কিছু নেই। ব্যাস এইটুকুনি জানুন, আর কিছু জানতে হবে না। যদি স্মার্ট মানি কনসেপ্ট ওইটুকুনি জানতে পারেন, যেগুলো পয়েন্টগুলো আমি বললাম, যে জোন, যারা নতুন যারা জোন ট্রাই করুন, এতদিন ধরে যদি লাইন ট্রাই করে আসেন, তাহলে আপনারা এক কাজ করুন, আপনারা জোন ট্রাই করুন, আপনারা জোনটাকে বেশি ইম্পর্টেন্স দিন। দেখুন আস্তে আস্তে আপনাদের ট্রেডিং যে যদি লসও হয়ে থাকে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে দেখতে পাচ্ছেন যে নিচ্ছেন, হয়তো যাচ্ছে নিচে, মানে আপনাদের যে স্টপ লস সেটা খেয়ে তারপরে যায়, তাহলে আপনারা জোন তৈরি করে নিন। সেই জোনের মধ্যে আমি ট্রেড নেবো না, হাজার দুনিয়া এদিক ওদিক হয়ে যাবে, আমি নেবো না। যদি সারাদিন ওই জোনের মধ্যে করে ওই জোন থেকে না বেরোলে আমি নেবোই না। এতে কি হবে, ওভার ট্রেডিংও অনেকটা আপনি অ্যাভয়েড করবেন। এই ছিল আজকের ভিডিও। তা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে লাইক করে দিও, কারণ বুঝতে পারছো যথেষ্ট মোটিভেশন দেয় এই সমস্ত লাইক অথবা কমেন্টস করে দেবে যে কেমন লাগলো ভিডিওটা, কোন কোন বিষয়গুলো একটুখানি হলেও কমপ্লেক্স মনে হলো, হয়তো আমি যেগুলো বলছি সেগুলো নাও বুঝতে পারো, কারণ বুঝতে পারছো যে অনেকে হয়তো নতুন থাকে যারা হয়তো এগুলো বুঝতে পারে না। তো কোন জিনিসগুলো বুঝতে পারোনি সেই বিষয়েও কমেন্ট করো, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেটাও জানিও এবং ভিডিওটাকে লাইকও করো। চলো দেখা হচ্ছে একটা নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে, একটা ভালো কন্টেন্টের সাথে। আর হ্যাঁ, পরবর্তী কি কন্টেন্ট তুমি চাও, কি বিষয়ে ভিডিও চাও, সেই বিষয়গুলো উল্লেখ করো, কারণ তাহলে কিছুই না, তোমাদের চাওয়া জিনিসটাই আমি আপলোড করতে পারবো এবং তোমাদের জিনিসগুলোকে আমি ক্লিয়ার করতে পারবো, এছাড়া কিছু না। তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে, ততক্ষণের জন্য রাধে রাধে।